প্রধানমন্ত্রী পদে সর্বোচ্চ 10 বছরের বিষয়ে একমত বিএনপি। এনসিসির সংশোধিত প্রস্তাবে রাজি জামায়াত। ঐক্যমত্য হয়নি রাষ্ট্রীয় মূলনীতি নিয়ে। সিইসির সঙ্গে বৈঠকে আগে স্থানীয় নির্বাচনের দাবি জামায়াতের। সবকিছুর ঊর্ধ্বে জাতীয় নির্বাচন সাফ জানালো বিএনপি। নির্বাচনে অনিয়মের মামলা গ্রেপ্তার সাবেক সিইসি হাবিবুল আওয়াল। মোবাইল বন্ধ করে আত্মগোপনে ছিলেন জানালো ডিবি। এবং ডেঙ্গুতে আরও 2 জনের মৃত্যু। 24 ঘন্টায় হাসপাতালে ভর্তি 326 জন। বরগুনায় রোগীদের প্রায় অর্ধেক ডেন 3 ভ্যারিয়েন্ট আক্রান্ত। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি মাহমুদ হোসেন। এবার বিস্তারিত। রাষ্ট্রীয় মূল নীতি নিয়ে ঐক্যমত্য তৈরি হয়নি বলে জানিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। জানান, এনসিসির পরিবর্তে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটির প্রস্তাব দেওয়া হয়েছে, সেখানে ভিন্ন মত এসেছে। এদিকে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেন, প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ 10 বছরের প্রস্তাবে একমত হলেও এনসিসির মতো কমিটি গঠন করে নির্বাহী বিভাগের ক্ষমতা খর্ব করার পক্ষে নয় তারা। যদিও এনসিসির সংশোধিত প্রস্তাবে একমত হয়েছে জামায়াত ইসলামী। ওবায়দুল হক মারুফের প্রতিবেদন। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্কার ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠক করছে জাতীয় ঐক্যমত্য কমিশন। আলোচনা ছিল গত দিনগুলোর অমীমাংসিত ইস্যু, রাষ্ট্রের মূলনীতি, প্রধানমন্ত্রীর মেয়াদ ও এনসিসি নিয়ে। সকল দলের সম্মতিতে এনসিসির পরিবর্তে এর প্রস্তাবিত নাম সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি সুপারিশ করে ঐক্যমত্য কমিশন। নতুন প্রস্তাবিত কমিটিতে রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতির পরিবর্তে থাকবেন তাদের প্রতিনিধি। অন্তর্ভুক্ত হবেন উচ্চকক্ষ ও নিম্নকক্ষের স্পিকার। কমিটি শুধু সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোর নিয়োগ কার্যক্রম পরিচালনা করবে। বৈঠকে এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছে জামায়াত সহ কয়েকটি দল। জাতীয় নাগরিক পার্টি এনসিপি মনে করে বাংলাদেশে 72-এর সংবিধান বা এরপরে 5ম সংশোধনীর মধ্য দিয়ে যে মূলনীতিগুলো এসেছে সেগুলো দলীয় মূলনীতি। 72-এর মূলনীতি একটা মুজিববাদী মূলনীতি। 5ম সংশোধনীর সাথে যে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা এবং বিশ্বাস, এটার সাথে এটা যুক্ত করার ব্যাপারে অধিকাংশ রাজনৈতিক দল ঐক্যমত পোষণ করেছেন। কমিউনিস্ট পার্টি সহ বেশ কয়েকটা দল এ ব্যাপারে দ্বিমত পোষণ করেছেন। প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ 10 বছরের প্রস্তাবে শর্ত সাপেক্ষে একমত হয়েছে বিএনপি। যদিও দলটির নেতা সালাউদ্দিন আহমেদ বলেন, এনসিসির মতো কমিটি গঠন করে নির্বাহী বিভাগের ক্ষমতা খর্ব করা ঠিক হবে না। আমরা যদি সবসময় মাথায় রাখি যে এক ব্যক্তি স্বৈরাচার হয়েছিল, সেই জন্য নির্বাহী বিভাগকে দুর্বল করতে হবে এবং লেজিসলেচারকে, সংসদকে দুর্বল করতে হবে, এই আইডিয়া থেকে আমাদের বেরোতে হবে। জাতীয় ঐক্যমত্য কমিশন সহসভাপতি আলী রিয়াজ বলেন, রাষ্ট্রীয় মূলনীতি নিয়ে এখনও ঐক্যমত্য হয়নি। সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, গণতন্ত্র, ধর্মীয় স্বাধীনতা, সম্প্রীতি এবং পক্ষপাতিত্বহীনতা, এই 5টি বিষয়ে উল্লেখ থাকার বিষয়ে অধিকাংশ দলের সমর্থন রয়েছে। জাতীয় ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটির কথা বলা হয়েছে। এটি এনসিসির পরিবর্তে একটি কাঠামো হিসেবে প্রস্তাব করা হয়েছে। এনসিসির কাঠামোগত পরিবর্তনের কথা উল্লেখ করে আলী রিয়াজ বলেন, এখনও পক্ষে বিপক্ষে মতামত আছে, কিছু পরামর্শও আছে। এ নিয়ে আগামী সপ্তাহে পূর্ণাঙ্গ প্রস্তাব দেয়া হবে। ঐক্যমত্য কমিশন এ বিষয়ে আরও সুনির্দিষ্ট প্রস্তাব আগামী সপ্তাহে পেশ করবে। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা। বর্তমান অন্তর্বর্তী সরকারের অধীনে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চায় জামায়াত ইসলামী। নির্বাচন ভবনে সিইসি এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে একথা জানান দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এম হামিদুর রহমান। এছাড়া আসন বণ্টনের সংখ্যানুপাতিক পদ্ধতি এবং প্রবাসীদের জন্য পোস্টাল ও অনলাইন পদ্ধতিতে ভোটের পক্ষে মত দেয় দলটি। MR আসাদের রিপোর্ট।
আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করেন মুন্সিগঞ্জ জেলার বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। জেলায় বর্তমান সংসদীয় আসন 4টি, এর পরিবর্তে 2001 সালের মতো 3টিতে ফিরে যাওয়ার দাবি জানান রাজনৈতিক নেতারা। 11 সরকারের একটা ষড়যন্ত্রমূলক ভাবে সেই আসনগুলোকে তারা বন্ধ 3টা করে ঢাকায় নিয়ে আসছে। আমরা সেই 2001-এর ব্যবস্থায় আমরা ঢাকাও সেভাবে ফিরে যেতে চাই। এর আগে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশ জামায়াত ইসলামীর 3 সদস্যের প্রতিনিধি দল। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ জানান, অন্তর্বর্তী সরকারের অধীনেই স্থানীয় সরকার নির্বাচন চায় তার দল। ন্যাশনাল ইলেকশনের আগে আমাদের দাবি লোকাল গভর্নমেন্ট ইলেকশন করা। এটা এবারের জন্য, ভবিষ্যতের জন্য অন্তর্বর্তীকালীন সরকার বা যেই ফর্মে নিরপেক্ষ নির্দলীয় সরকার আসবে তার অধীনে করা। পাশাপাশি আপনার ন্যাশনাল ইলেকশনের পরিবেশটা যাতে এনশিওর হয়। তিনি জানান, প্রবাসীদের ভোট ও সংখ্যানুপাতিক পদ্ধতিতে সংসদের আসন বন্টনের প্রস্তাব দেওয়া হয়েছে। পিআর পদ্ধতি নির্বাচনের একটা সুন্দর পদ্ধতি, বিশ্বের বিভিন্ন দেশে আছে এবং সুষ্ঠু নির্বাচনের জন্য এটা একটা সুন্দর পদ্ধতি আমরা মনে করি। ঐক্যমত্য কমিশনও আমরা এটা উঠিয়েছি, এটা আলোচনা চলমান। আজকে ইলেকশন কমিশনের কাছেও আমরা আনুষ্ঠানিক বৈঠকের মধ্য দিয়ে এটা দাবি উত্থাপন করেছি। পোস্টাল ভোটার, অনলাইন ভোটার পদ্ধতি যেগুলো আছে এগুলোই আপনারা ভোট গ্রহণের জন্য পদ্ধতি হিসেবে নিতে পারেন, যাতে করে আমাদের প্রবাসীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে। প্রতীকসহ নিবন্ধন ফিরে পাওয়ায় ন্যায় বিচার প্রতিষ্ঠার পথ সুগম হয়েছে বলে জানান জামায়াত নেতারা। এবং দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠার পথ সুগম হয়েছে। MR আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। আগে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানে জামায়াতের দাবির বিরোধিতা করে বিএনপি বলছে সবার আগে হতে হবে জাতীয় নির্বাচন। যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দলের এ অবস্থান তুলে ধরেছেন। এদিকে শেখ হাসিনাকে মবের রানী আখ্যা দিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, খালেদা জিয়ার গাড়িবহরে হামলা করে মব সংস্কৃতি শুরু করেছিল আওয়ামী লীগ। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে জুলাই অভ্যুত্থানে আহত 4 জনকে চিকিৎসা সহায়তা প্রদান করে আমরা বিএনপি পরিবার। এ সময় সেদিনের মর্মান্তিক চিত্র বর্ণনা করেন আহতরা। অনুষ্ঠানে অংশ নিয়ে তৎকালীন সরকার পরিকল্পিতভাবে বিডিআর হত্যাকাণ্ড সংঘটিত করেছিল বলে অভিযোগ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। 5 আগস্টের পরে মব জাস্টিসের ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তিনি। কথা বলেন জামায়াতের স্থানীয় নির্বাচনের দাবি প্রসঙ্গেও। 16-17 বছর ধরে ভোট দিতে পারেনি, তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। সুতরাং সর্বাগ্রে জাতীয় নির্বাচন হওয়াটাই বাঞ্ছনীয় এবং এ ব্যাপারে বিএনপির মতামত অত্যন্ত সুস্পষ্ট। পরিকল্পিতভাবে বিডিআর পিলখানা হত্যাকাণ্ড ঘটনা হয়েছিল প্রভুদের স্বার্থে অথবা অন্য কোনো স্বার্থে ঘটিয়েছিল তৎকালীন যারা রাষ্ট্র ক্ষমতায় ছিল। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র ফোরাম আয়োজিত সমাবেশে প্রশাসনে লুকিয়ে থাকা আওয়ামী দোসর ও মব সংস্কৃতির হোতাদের গ্রেফতার ও বিচারের দাবি জানান বক্তারা। প্রশাসন সহ দেশের বিভিন্ন স্থানে লুকিয়ে থাকা দোসরদেরকে চিহ্নিত করে গ্রেফতার করলেই বাংলাদেশের একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ হবে। নির্বাচনের আগে এনসিপির 300 আসনে জয়ের কথা বলা কিসের ইঙ্গিত প্রশ্ন রেখে দলের চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেন, আগামীতে দিনের ভোট রাতে করে ক্ষমতায় যাওয়া যাবে না। এই রানী, এই মাস্টারমাইন্ডের নির্দেশে আমাদেরকে কত না অপমান করেছে। কোথায় হারুন, কোথায় বিপ্লব? স্বরাষ্ট্রমন্ত্রী, উপদেষ্টা মহোদয়, আপনার আইজি, আপনার এতগুলা ডিসি ঢাকা মেট্রোতে, তারা কি জানে না? বিএনপি সমর্থন না দিলে জুলাই অভ্যুত্থান সফল হতো না বলেও দাবি করেন জয়নুল আবেদিন ফারুক। 300 সিট পাবেন, কিসের ইঙ্গিত দিচ্ছেন? যারা আমরা রাজপথে ছিলাম তারা সমর্থন না করতাম, পশ্চিম কালো আপনারা এই আন্দোলনে সফল হতে পারতেন না। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। লন্ডনে ইউনুস তারেক বৈঠকের পর নির্বাচনী আকাশের কালো মেঘ
কেটে গেছে বলে মনে করছে বিএনপি। তবে এ নিয়ে এখনও সরকারি তৎপরতা দৃশ্যমান নয় বলে মনে করছেন দলটির শীর্ষ নেতারা। এ বিষয়ে এখনও প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে নির্বাচন কমিশনকে কোনো নির্দেশনা না দেয়ায় হতাশাও জানান তারা। তানজিদ ভুঁইয়ার বিশেষ প্রতিবেদন। গত 13 জুন যুক্তরাজ্যের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের পর দেশে নির্বাচনের আমেজ শুরু হয়েছে। ফলে দেশের গণতন্ত্র আর জনগণের ভোটাধিকার ফিরে আসার পথে ধোঁয়াশা কেটে গেছে বলে মনে করছে বিএনপি। তবে সরকারের পক্ষ থেকে এখনও নির্বাচন কমিশনে কোনো নির্দেশনা না দেয়ায় হতাশ দলটি। জাতীয় নির্বাচন নিয়ে কমিশন তফসিল ঘোষণার পরই দলের প্রার্থিতা সহ বিভিন্ন বিষয়ে জটিলতা কেটে যাবে বলে মনে করেন দলটির নেতারা। মাননীয় প্রধান উপদেষ্টা এবং আমাদের নেতা বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের মধ্যকার যে বৈঠক, সেই বৈঠকের ফলাফল এখনো পর্যন্ত নির্বাচন কমিশনে অফিসিয়ালি যথাযথ প্রক্রিয়ায় এখনো পর্যন্ত যায়নি। আমরা আশা করছি যে রমজানের আগেই ফেব্রুয়ারি মাসে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। যখন এই নির্বাচন কমিশন যখন এই নির্বাচনের শিডিউল ঘোষণা করবে, তারপর বিএনপি প্রার্থী মনোনয়নের কার্যক্রম শুরু করবে। বিএনপি নির্বাচনমুখী মন্তব্য করে দলটি সবসময় অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রস্তুত বলেও জানান দলের শীর্ষ নেতারা। জনগণের মধ্যেও নিশ্চয়ই এরকম একটা আগ্রহ আছে যে অতি শিগগির, বা আমাদের প্রত্যাশা আছে অতি শিগগির নির্বাচন কমিশনের সেই মেসেজটা যাবে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে, ওনার পক্ষ থেকে। ইতিমধ্যে আমাদের চেয়ারম্যান কয়েকটি সার্ভে করছেন প্রার্থীদের জনপ্রিয়তার ব্যাপারে, তার কাছে রিপোর্ট আছে। যথাসময়ে আমরা আশা করি এবার একক প্রার্থী দিতে সক্ষম হব। জাতীয় নির্বাচনে কোনো দলের সঙ্গে জোটবদ্ধ হওয়ার বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি বলেও জানান এই বিএনপি নেতা। নির্বাচনী প্রস্তুতি বিএনপির সবসময় থাকে, যেহেতু আমরা নির্বাচনমুখী রাজনীতি করি, নির্বাচনমুখী গণতান্ত্রিক রাজনৈতিক দল। আমাদের প্রত্যেকটা আসনে একাধিক প্রার্থী রয়েছে এবং আমাদের সাথে আমাদের যুগপৎ আন্দোলনের সঙ্গীরা আছে, যেটা আমরা বলি নির্বাচনী ইশতেহার সহ জনগণের অন্যান্য বিষয় যাতে আমরা এখানে অ্যাড্রেস করতে পারি। তবে বিএনপির যুগপৎ আন্দোলনে থাকা শরিকদের সঙ্গে নির্বাচনী জোটের বিষয়ে ইতিবাচক মনোভাবও প্রকাশ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ। ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে যারা আন্দোলন করেছে নিশ্চয়ই তাদের মূল্যায়ন করা হবে। আমাদের চেয়ারম্যানও বলেছেন। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। প্লাস্টিক ব্যবস্থাপনা ঠিক না থাকায় জীববৈচিত্র্য ধ্বংসের মুখে পড়েছে উল্লেখ করে যতটা সম্ভব প্লাস্টিক বর্জনের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। বুধবার সকালে বিশ্ব পরিবেশ দিবস ও জাতীয় বৃক্ষমেলার উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন তিনি। জলবায়ু সংকট মোকাবেলায় তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান প্রফেসর ইউনূস। আরও জানাচ্ছেন নাসির উদ্দিন। বিশ্ব পরিবেশ দিবস ও মেলা এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান 2025-এর উদ্বোধন আয়োজন বসে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে। এতে প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। সর্বনাশের জন্য বক্তব্যে তিনি বলেন, প্লাস্টিকের ব্যবহার এমন পর্যায়ে গেছে যাতে বৈশ্বিক পরিবেশ হুমকির মুখে পড়েছে। প্লাস্টিক ব্যবস্থাপনা ঠিকঠাক না থাকায় পৃথিবীর জলাশয়গুলো পলিথিন আর প্লাস্টিকে ছেয়ে গেছে। জীববৈচিত্র্য ধ্বংসের মুখে পড়ছে। এই দিবস পালনের মাধ্যমে যদি কিছুটা সজাগতা আমাদের কাছে আসে, নতুন দৃষ্টিভঙ্গি, নতুন কর্মোদ্যোগ আসে, তাহলে হয়তো একটা সম্ভাবনা সৃষ্টি হতে পারে। এখনো হয়নি, এখন আমরা অবলুপ্তির পথে। তরুণ প্রজন্ম নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখিয়েছে উল্লেখ করে প্রফেসর ইউনূস বলেন, প্লাস্টিকের দূষণ রোধেও যুব সমাজকে জেগে উঠতে হবে। আমি এদেশের তরুণ সমাজের প্রতি আহ্বান জানাই, জলবায়ু সংকট মোকাবেলায় এবং পরিবেশ দূষণ রোধে তোমরা তোমাদের কার্যকর ভূমিকা অবশ্যই রাখবে। যুদ্ধবিগ্রহ বর্তমান পৃথিবীর সামনে চ্যালেঞ্জ তৈরি করেছে। প্রকৃতির সঙ্গে তাল না মিলিয়ে মানুষ উল্টো পথে হাঁটছে বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। আমাদের দোষ, আমরা মানুষ যারা এখানে বসবাস করি, প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে চলার কথা, সেটা তাল মিলিয়ে না চলে উল্টো দিকে চলে। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা।
সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। বুধবার দুপুর 2টার দিকে রাজধানীর মগবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম জানান, গ্রেপ্তার এড়াতে মোবাইল বন্ধ করে একটি বাড়িতে আত্মগোপনে ছিলেন হাবিবুল আওয়াল। গেল রবিবার শেরেবাংলা নগর থানায় দশম, একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচনের সময়কার কাজী রকিবউদ্দিন আহমদ, কে এম নুরুল হুদা ও কাজী হাবিবুল আওয়াল কমিশনের বিরুদ্ধে মামলা করে বিএনপি। এতে 3 সাবেক প্রধান নির্বাচন কমিশনার সহ 24 জনকে আসামি করা হয়েছে। ওই দিন সন্ধ্যায় উত্তরা থেকে নুরুল হুদাকে গ্রেপ্তার করে পুলিশ। আজ গ্রেপ্তার করা হলো হাবিবুল আওয়ালকে। নৈতিকতার প্রশ্ন ওঠায় আদালত অবমাননার মামলায় শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমিনুল গনিকে প্রত্যাহার করা হয়েছে। তার জায়গায় আমির হোসেনকে নিয়োগ দিয়েছে ট্রাইব্যুনাল। এই মামলার পরবর্তী শুনানি হবে 2রা জুলাই। এদিকে আদালত অবমাননার মামলায় এমিকাস কিউরি কে এম মশিউজ্জামানের বক্তব্য শুনতে 1 সপ্তাহ প্রস্তুতির সময় দিয়েছেন ট্রাইব্যুনাল। আরও জানাচ্ছেন কাজী পাপ্পু। বাংলাদেশে 227টা মার্ডার কেস, অন্তত 227 জনকে মারার লাইসেন্স পেয়ে গেছি। 227 মামলায় 227 জনকে হত্যার লাইসেন্স পেয়েছি। গাইবান্ধার এক আওয়ামী লীগ নেতার সঙ্গে ফোন আলাপে এমন কথা বলেন শেখ হাসিনা। এতে হাসিনার সহ 2 জনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনে প্রসিকিউশন। বারবার নোটিশ দেওয়ার পরও ট্রাইব্যুনালে হাজির না হয় 19 জুন শেখ হাসিনার পক্ষে লড়তে আমিনুল গনি টিটোকে স্টেট ডিফেন্স নিয়োগ দেওয়া হয়। তবে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর বিপক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেয় প্রশ্ন ওঠে আইনজীবী আমিনুল গনি টিটোকে নিয়ে। ট্রাইব্যুনাল জানতে চাইলে পোস্ট দেওয়ার কথা স্বীকার করেন আমিনুল গনি টিটো। তারপরও বলেন এই মামলায় শেখ হাসিনার পক্ষে লড়াই করতে চান তিনি। কন্টেম্পট পিটিশন এটা হিয়ারিং করবার জন্য আমি প্রস্তুতি নিয়ে এসেছিলাম, যেহেতু কোর্ট থেকে এটা প্রশ্নটা উত্থাপিত হয় যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কথা, সেই বিবেচনা করে, এথিক্যাল দিক বিবেচনা করে আজকে আমি আমাকে প্রত্যাহার করেছি। আমার 36 বছরের ক্যারিয়ার কোনো স্পট নেই। আজকের এই পুরো ঘটনার ভেতর দিয়ে আমি খুব বেশি মানে আমাকে বলতেই পারি যে আমি একটু এম্বারাসিং একটা সিচুয়েশনের ভিতরে পড়ছি। তবে মোরালিটি ও ন্যায় বিচারের প্রশ্ন জড়িত থাকায় আইনজীবী পরিবর্তনের কথা বলেন ট্রাইব্যুনালে তার এই মৌখিক আবেদন মঞ্জুর করে এই মামলায় স্টেট ডিফেন্স থেকে তাকে প্রত্যাহার করিয়ে অ্যাডভোকেট জনাব আমির হোসেনকে এই মামলায় নতুন করে স্টেট ডিফেন্স হিসেবে এঙ্গেজ করেছে। চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল এই শুনানি হয়। এদিকে শেখ হাসিনার আদালত অবমাননার মামলায় অ্যামিকাস কিউরি কে ওয়াই মশিউজ্জামানের বক্তব্য শুনতে 1 সপ্তাহ প্রস্তুতির সময় দিয়েছে ট্রাইব্যুনাল। মামলায় প্রস্তুতির জন্য উনি 1 সপ্তাহ সময় চেয়েছিলেন, ট্রাইব্যুনাল সেটা মঞ্জুর করে এই মামলা পরবর্তী শুনানির তারিখ 2রা জুলাই। এদিকে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে অ্যাডভোকেট আমির হোসেনকে নিয়োগ দিয়েছেন ট্রাইব্যুনাল। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা। পিলখানা হত্যাকাণ্ডে রাজনৈতিক সংশ্লিষ্টতা পেয়েছে স্বাধীন তদন্ত কমিশন। ইতিহাসের নির্মম এই হত্যাকাণ্ডকে দীর্ঘমেয়াদী ষড়যন্ত্র বলে উল্লেখ করেন কমিশন সভাপতি অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আলম ফজলুর রহমান। বুধবার রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি। অধিকতর তদন্তের স্বার্থে 30 সেপ্টেম্বর পর্যন্ত সময় চেয়েছে কমিশন। মনিরুল ইসলামের প্রতিবেদন। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় সংঘটিত হয়েছিল দেশের ইতিহাসের অন্যতম মর্মান্তিক হত্যাযজ্ঞ। এতে নিহত হন 57 সেনা কর্মকর্তা সহ 74 জন। সেই ঘটনার রহস্য উদ্ঘাটনে 16 বছর পর স্বাধীন তদন্ত কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। বুধবার এর অগ্রগতি প্রতিবেদন প্রকাশ করা হয়। কমিশন ইতিমধ্যে আরও বেশ কিছু অগ্রগতি অর্জন করেছে, যা আপনাদের সাথে এই 3য় সংবাদ সম্মেলনের মাধ্যমে উপস্থাপন করা হচ্ছে। প্রতিবেদন বলছে, ঘটনার সময় সশস্ত্র বাহিনী এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর নিষ্ক্রিয়তা ছিল প্রশ্নবিদ্ধ। বিভিন্ন সাক্ষ্য হতে প্রতীয়মান হয় যে রাজনৈতিকভাবে সমস্যা সমাধানের নামে অযথা কালক্ষেপণ করায় এবং সশস্ত্র বাহিনী এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয় থাকার কারণে বিদ্রোহীরা নির্বিঘ্নে হত্যাকাণ্ড অন্যান্য অপরাধ সংগঠন করতে সমর্থ হয়েছে।
কমিশন বলছে সেদিন সকাল থেকেই আটকে পড়া সেনা কর্মকর্তাদের উদ্ধারে কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি। চরম ব্যর্থতার পরিচয় দেয় গোয়েন্দা সংস্থাগুলো। এমনকি আলামত ধ্বংস এবং ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা হয়েছে বলেও জানান কমিশন প্রধান। 25 ফেব্রুয়ারি সকাল থেকেই পিলখানার ভিতরে আটকে পড়া অফিসার ও তাদের পরিবারের সদস্যদের বারংবার অনুরোধ ও আপত্তি সত্ত্বেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তদন্তে এখন পর্যন্ত রাজনৈতিক সহ 158 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। এতে নিশ্চিত হওয়া গেছে রাজনৈতিক সংশ্লিষ্টতার বিষয়টি। 8 জন সংশ্লিষ্ট রাজনীতিবিদদের জবানবন্দি নেওয়া হয়েছে। এর মধ্যে 3 জনের সাক্ষাৎকার জেলে নেওয়া হয়েছে। 3 জন উপস্থিত হয়ে সাক্ষ্য দিয়েছেন। 2 জন পলাতক আওয়ামী লীগ নেতা ইমেইল এ জবানবন্দি দিয়েছে। 55 জন সামরিক অফিসার যারা বিভিন্নভাবে পিলখানা ট্র্যাজেডির সাথে সংশ্লিষ্ট ছিলেন বা গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন তাদের জবানবন্দি নেওয়া হয়েছে। প্রাপ্ত তথ্য উপাত্ত থেকে তৎকালীন রাজনৈতিক নেতৃবৃন্দের নানা মাত্রায় সংশ্লিষ্টতার যথেষ্ট তথ্য প্রমাণ পাওয়া গেছে এবং বর্তমানে তথ্য প্রমাণ যাচাই বাছাইয়ের কাজ চলছে। প্রতিবেদনের প্রাথমিক খসড়া প্রস্তুত হয়েছে। চূড়ান্ত করতে 30 সেপ্টেম্বর পর্যন্ত সময় চেয়েছে কমিশন। বাস্তবতা বিবেচনায় নিয়ে চূড়ান্ত প্রতিবেদন দাখিলের মেয়াদ 30 সেপ্টেম্বর 2025 পর্যন্ত বৃদ্ধির জন্য অনুরোধ করা হয়েছে। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। ডেঙ্গুতে আরও 2 জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে 326 জন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ এমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। মঙ্গলবার সকাল 8টা থেকে বুধবার সকাল 8টা পর্যন্ত সময়ের হিসেব দেয়া হয়েছে এতে। এই সময়ে সবচেয়ে বেশি 118 জন আক্রান্ত হয়েছে বরিশাল বিভাগে। বরগুনায় ডেঙ্গু রোগীদের মধ্যে 46.5% ডেন 3 ভ্যারিয়েন্টে আক্রান্ত, 39.5% ডেন 2 এবং বাকিরা অন্যান্য ধরনের আক্রান্ত। বরগুনায় সীমিত সংখ্যক নমুনা বিশ্লেষণ করে এ তথ্য পেয়েছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান IEDCR। বুধবার বিকেলে এক ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন সংস্থাটির পরিচালক অধ্যাপক তাহমিনা শিরিন। জানান, বরগুনায় হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে সবচেয়ে বেশি সদর এলাকার। আপনার কিন্তু ওই কয়জনই ডক্টর, আপনার ওই কয়জন ডক্টর প্রতিবার বার হচ্ছে, পাশ করছে, বিভিন্ন জায়গায় চাকরি করছে, সরকারি হোক আর বেসরকারি হোক, ওর বেশি তো আপনি বাড়াতে পারবেন না। মশা যেমন ঘন্টায় ঘন্টায় ডিম পাচ্ছে আর কয়েকদিন পর পরে ডক্টর তারা তো তাড়াতাড়ি হবে না, হসপিটালও তো তাড়াতাড়ি হবে না। সুতরাং ওদের সাথে কম্পিটিশন দিয়ে আমরা পাবো না। আমাদেরকে সোর্স রিডাকশন ইজ আওয়ার অনলি ওয়ে টু প্রিভেন্ট না তো টু কন্ট্রোল। যেভাবেই হোক সমাজ থেকে মাদক উচ্ছেদের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার দুপুরে সচিবালয়ে মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রের মানোন্নয়নে আর্থিক অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। বাংলাদেশে পাচারের জন্যই ভারত ফেন্সিডিল তৈরি করে জানিয়ে উপদেষ্টা বলেন, দেশে মাদক এবং দুর্নীতি নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যাচ্ছে। মিয়ানমার সীমান্ত দিয়ে বাংলাদেশের সবচেয়ে বেশি ইয়াবা ঢুকছে বলেও জানান জাহাঙ্গীর আলম চৌধুরী। আমাদের 2টা বড় শত্রু, একটা হলো আমাদের দুর্নীতি আর একটা হলো আমাদের এই মাদক। এই মাদক আমরা কিভাবে মাদক থেকে আমরা মুক্তি পেতে পারি এই সম্বন্ধে আপনারা সবাই একটু সচেতন করতে হবে। ইন্ডিয়া যে ছোটো ছোটো ইন্ডাস্ট্রি করে তুলছে, কটেজ ইন্ডাস্ট্রি, যেই ফেন্সি ডিলটা আমাদের দেশে আসে ওই ফেন্সি ডিলটা কিন্তু ওরা খায় না। এটা শুধু আমাদের দেশে পাচার করার জন্য কিন্তু এই ফেন্সি ডিলটা ওরা তৈরি। আজ সকাল 10টায় বাংলা প্রথম পত্র পরীক্ষার মধ্য দিয়ে চলতি বছরের উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষা শুরু হবে, চলবে 10 আগস্ট পর্যন্ত। এবছর মোট পরীক্ষার্থী 12,51,111 জন। এর মধ্যে 9টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে 10,55,594 জন, মাদ্রাসা বোর্ডের অধীনে 86,040 জন এবং কারিগরি বোর্ডের অধীনে পরীক্ষার্থী 1,09,477 জন। দেশব্যাপী 2,797টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। নকল ও প্রশ্ন ফাঁস রোধে দেশের সব কোচিং সেন্টার 15 আগস্ট পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। 18তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষায় অংশ নেয়া প্রায় সব শিক্ষা প্রার্থীকে সনদ দেওয়ার দাবিতে রাজধানীতে আন্দোলন করেছেন চাকরি প্রত্যাশীরা। আন্দোলনরতরা বুধবার সকাল থেকে NTRCA কার্যালয়ে অবস্থান নেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।
এই দাবি দেওয়া আদায় না হওয়া পর্যন্ত আমরা আমরণ অনশন করব। আমাদের দাবি আদায় হওয়া পর্যন্ত আমরা তো অনেকটা জীবন্ত লাশ, যেটাকে আমরা বলি, আমাদের অনেক ভাইয়ের সংসার ভেঙে গেছে, অনেকের ক্যারিয়ার নষ্ট হয়ে গেছে। তো সুতরাং আমাদের লাগাতার কর্মসূচি অব্যাহত থাকবে, আমাদের ন্যায্য দাবি মানতে হবে। আমি এখান থেকে আমাদের মাননীয় শিক্ষা উপদেষ্টা এবং আমাদের উপদেষ্টা মণ্ডলী যারা সদস্যবৃন্দ রয়েছেন সবার প্রতি অনুরোধ করব আমাদের 17তমদের যে ন্যায্য দাবি এটা যাতে তারা দ্রুত মেনে নেন। ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা শুনে নতুন একটি রাজনৈতিক দল ভোট পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র শুরু করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক। দেশের মানুষ কি চায় তা দলটির নেতাদের উপলব্ধি করার আহ্বান জানান তিনি। বুধবার বিকেলে রাজধানীর দারুস-সালাম থানা বিএনপির সদস্য ফর্ম নবায়ন কর্মসূচিতে আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলেও আশা জানান তিনি। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। ঢাকা মহানগর উত্তর বিএনপির আয়োজনে দারুস-সালাম থানা বিএনপির সদস্য ফর্ম নবায়ন কর্মসূচির উদ্বোধন করেন দলটির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা উত্তরের আহ্বায়ক আমিনুল হক সহ মহানগরীর নেতারা। বিগত দিনে আওয়ামী লীগের দুঃশাসনের চিত্র তুলে ধরে সবাইকে দলের নির্দেশনা মেনে চলার আহ্বান জানান বিএনপি নেতারা। দীর্ঘ 17 বছর ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে রাজপথে একমাত্র যারা ছিলেন তারা হচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিটি নেতা কর্মী এবং সহযোদ্ধারা। এখানে উপস্থিত এমন কোনো ব্যক্তি নাই যার বিরুদ্ধে কোনো মামলা দেয়নি সেই ফ্যাসিস্ট সরকার। রাতে আওয়ামী লীগ করেছে, দিনে বিএনপি করেছে। যারা আওয়ামী লীগের সাথে যোগ সাদস্য করে ব্যবসা বাণিজ্য করেছেন, আমরা আপনারা জেলে গিয়েছি, তারা কোনোভাবেই সদস্য নবায়ন করতে পারবে না। প্রধান অতিথির বক্তব্যে আমিনুল হক জানান, বিগত দিনে আন্দোলন সংগ্রামে যারা জীবন বাজি রেখে দলের জন্য কাজ করেছে সেসব পরীক্ষিত নেতাকর্মীদের সদস্য সবার আগে নবায়ন করা হবে। আমাদেরকে সুযোগ করে দেন, আমি সহ আমার মহানগরের সকল নেতৃবৃন্দ আমরা আপনাদের কাছে ওয়াদাবদ্ধ যে আমাদের প্রত্যেকটি যোগ্য ত্যাগী প্রত্যেকটি নেতা কর্মীদেরকে আমরা সর্বোচ্চ মূল্যায়ন করব ইনশাআল্লাহ। নির্বাচনের কথা শুনে নতুন একটি রাজনৈতিক দলের গায়ে জ্বালা ধরেছে বলে মন্তব্য করেন তিনি। তারা আজকে নির্বাচনের কথা শুনে তারা বিভিন্নভাবে আবার নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে যে কিভাবে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার কোনো সুযোগ আছে কিনা। নতুন দল করেছেন, আপনাদেরকে আহ্বান করছি যে আসেন, দেশের মানুষ কি চায়, এদেশের জনগণ কি চায় সেটা উপলব্ধি করেন। বিএনপি কখনো মব জাস্টিসকে সমর্থন করে না বলে সাফ জানিয়ে দেন আমিনুল হক। বিএনপি কখনোই কোনো মবকে সমর্থন করে না, কোনো মবকে প্রশ্রয় দেয় না। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। গণমাধ্যমে বিশেষজ্ঞ আলোচক হিসেবে প্রতিবন্ধী ব্যক্তিদের যুক্ত করে তাদের বিশেষায়নের তথ্যসহ ডেটাবেস তৈরির তাগিদ দিয়েছেন ইউনেস্কোর বাংলাদেশ প্রতিনিধি ডক্টর সুসান ভাইজ। আগারগাঁও মুক্তিযুদ্ধ জাদুঘর অডিটোরিয়ামে ইউনেস্কো বাংলাদেশ ও সমষ্টি আয়োজিত জাতীয় সেমিনারে কথা বলেন তিনি। প্রতিবন্ধী ব্যক্তিদের শুধু ভুক্তভোগী হিসেবে নয়, গণমাধ্যমে তাদের নিয়োগ দিয়ে এবং বিশেষজ্ঞ আলোচক হিসেবে যুক্ত করা জরুরি বলেও মত দেন তিনি। এবারে দেশের বাইরের খবর। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের পরমাণু প্রকল্পের ব্যাপক ক্ষতি হয়েছে বলে স্বীকার করেছে তেহরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এই স্বীকারোক্তি দিয়েছেন। আর উপপররাষ্ট্রমন্ত্রী সাইদ খতিবজাদে বলেছেন, এ ক্ষয়ক্ষতির জন্য যুক্তরাষ্ট্রকে বিশাল অঙ্কের ক্ষতিপূরণ দিতে হবে। এদিকে আইএইএ এর সঙ্গে ইরানের চুক্তি পুনর্বিবেচনা করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইসরায়েলের সঙ্গে যুদ্ধে সাহসিকতার সঙ্গে লড়াই করেছে ইরান। বিস্তারিত কাজী শাহরিনের ডেস্ক রিপোর্টে। ইরান ও ইসরায়েলের মাঝে চলছে যুদ্ধবিরতি। তবে 12 দিনের এ হামলা পাল্টা হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে দুদেশ। ইরানের পারমাণবিক স্থাপনা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে স্বীকারোক্তি দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, ইরানের পরমাণু স্থাপনাগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, কারণ এ স্থাপনাগুলোকে লক্ষ্য করে মুহুর্মুহু বোমা বর্ষণ করেছে ইসরায়েলি এবং মার্কিন আগ্রাসনকারীরা। আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
ইরানের বেসামরিক পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র যে হামলা চালিয়েছে তাকে অবৈধ আগ্রাসন বলে আখ্যা দিয়েছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাইদ খতিবজাদে। তিনি বলেন, এ ক্ষয়ক্ষতির জন্য যুক্তরাষ্ট্রকে বিশাল অঙ্কের ক্ষতিপূরণ দিতে হবে। এদিকে ৫৫ বছর আগে জাতিসংঘের পরমাণু প্রকল্প পর্যবেক্ষণ সংস্থা IAEA এর সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছিল ইরান। তা পুনর্বিবেচনা করা হবে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি। তিনি বলেন, ইরান জাতিসংঘের পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ NPT চুক্তির অন্যতম অংশীদার, কিন্তু এই অংশীদারিত্ব ভবিষ্যতেও থাকবে কিনা তা পুনর্বিবেচনা করবে তেহরান। অন্যদিকে ইসরায়েলের সঙ্গে যুদ্ধে সাহসিকতার সঙ্গে লড়াই করেছে ইরান, এমনই মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার সামরিক জোট ন্যাটোর সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন মন্তব্য করেন। কাজী শাহরিন, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরো। প্রধানমন্ত্রী পদে সর্বোচ্চ 10 বছরের বিষয়ে একমত বিএনপি। এনসিসির সংশোধিত প্রস্তাবে রাজি জামায়াত, ঐক্যমত্য হয়নি রাষ্ট্রীয় মূল নীতি নিয়ে। সিইসির সঙ্গে বৈঠকে আগে স্থানীয় নির্বাচনের দাবি জামায়াতের, সবকিছুর ঊর্ধ্বে জাতীয় নির্বাচন, সাফ জানালো বিএনপি। নির্বাচনে অনিয়মের মামলা, গ্রেপ্তার সাবেক সিইসি হাবিবুল আওয়াল, মোবাইল বন্ধ করে আত্মগোপনে ছিলেন জানালো ডিবি। এবং ডেঙ্গুতে আরও 2 জনের মৃত্যু, 24 ঘন্টায় হাসপাতালে ভর্তি 326 জন। বরগুনায় রোগীদের প্রায় অর্ধেক ডেন 3 ভ্যারিয়েন্টে আক্রান্ত। এই ছিল মোহনা সংবাদের সবশেষ খবর। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।